আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভবিষ্যৎ শিক্ষকেরা, সাধারণত আমরা এভাবে শুরু করি যে প্রিয় শিক্ষার্থীরা, একদিকে হ্যাঁ আপনারা শিক্ষার্থী এখানে, তবে ভবিষ্যৎ শিক্ষক যারা জাতিকে অনেক কিছু দিবেন। এখন যারা শিক্ষক হতে চায় তাদেরই শিক্ষক হওয়া উচিত। আপনি যদি মনে করেন আপনি অনেক ভালো শিখাইতে পারেন, অথবা আপনি কিছু টুকটাক টিউশন পড়ান বা কোচিং পড়ান বা ফ্রেন্ডসদেরকে পড়াইছেন, তারা বলেছে আপনি অনেক ভালো পড়ান, তাহলে আপনি শিক্ষক হতে আসেন। আপনার শুধু একটা চাকরি লাগবে, কিছু টাকা পয়সা কামাই করা দরকার, আপনি শিক্ষক হয়ে গেলেন, এইটা জাতির জন্য একটা দুর্ভাগ্য ছাড়া কিছুই হবে না। বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশে এটা হয়েছে যে তার একটা চাকরি লাগবে, যাই শিক্ষকতা করি। এটা একদমই করা উচিত না। যে ভালো পড়াইতে পারে, পড়ানোর প্রতি তার অনেক ইন্টারেস্ট আছে, তার শিক্ষক হওয়া উচিত। তো আজকে আপনাদেরকে আমি যে টপিকটা পড়াবো, যেটা আমার পড়াইতে ভালো লাগে এবং এই কারণে আমি শিক্ষক হয়েছি, এবং আরও অনেক কারণ আছে, সামনে ধীরে ধীরে বলবো। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিসাবের শ্রেণী। হিসাবের শ্রেণী আপনারা জানেন যে সনাতন পদ্ধতিতে 3 ধরনের এবং আধুনিক পদ্ধতিতে 5 ধরনের। এটা আসতে পারে এমসিকিউতে, যে সনাতন পদ্ধতিতে হিসাবের শ্রেণী কয়টা, আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণী কয়টা। আমরা জানি আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণী কয়টা, 5টা: খরচ, সম্পদ, আয়, দায়, মালিকানা সত্ত্ব। এই সনাতন পদ্ধতিতে যে 3টা কি কি এবং 3টার বিস্তারিত ব্যাখ্যা কি, এটা আপনার জন্য হোমওয়ার্ক। কিভাবে আপনারা হোমওয়ার্কটা সলিউশন করবেন? বাজারে অনেক বই পাওয়া যায় অ্যাকাউন্টিং নিয়ে, এই যে বেসিক কনসেপ্টগুলোর উপর অনেক বই পাওয়া যায়। এটা খুঁজে বের করাও একটা ভালো শিক্ষকের একটা যোগ্যতা। আপনি একটু খোঁজাখুঁজি করেন, করতে গিয়ে আপনি অনেক কিছু শিখবেন। এবং যেমনটা বলেছিলাম যে 19তম শিক্ষক নিবন্ধনে অনেক বই বের হয়েছে, সেগুলো আপনি কিনতে পারেন। এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য শিক্ষার্থীরা যেগুলো পড়ে না, সেখান থেকে অনেক এমসিকিউ আসবে। সুতরাং গুরুত্বের সাথে সেগুলো কালেক্ট করেন। পুরাতন কিনলেই হবে, নতুন কিনা বাধ্যতামূলক না। তবে 19তম শিক্ষক নিবন্ধনের জন্য কিছু নতুন বই কিনতে পারেন। বাজারে বইগুলো অনেক এক্সপেন্সিভ, যেটা আমার কাছে খুবই দুঃখজনক মনে হয়েছে। বই এমনিতেই কম, তার উপরে যেগুলো আছে খুবই এক্সপেন্সিভ। যাক, ব্যবসা তো ব্যবসায়ী, যেটা আপনারা হয়তো একসময় করবেন। এখন এই যে হিসাবের শ্রেণী যে আধুনিক পদ্ধতিতে 5টা, এটা নিয়ে একটু কথা বলা দরকার। আপনার জন্য হোমওয়ার্ক কোনটা দিছি, ওই যে সনাতন পদ্ধতিতে 3টা কি কি বিস্তারিত। এই যে 5টা: খরচ, সম্পদ, আয়, দায়, মালিকানা সত্ত্ব, এগুলো আপনারা অনেকেই জানেন। আমি একটু একটু আলোচনা করা দরকার, যাতে আপনারা শিক্ষার্থীদেরকে কিভাবে শিখাবেন আপনারা আরো ক্লিয়ার আইডিয়া পান। যে খরচ, যে সকল কারণে ব্যবসা থেকে টাকা চলে যায়, এটা আমরা সবাই বুঝি। যে কর্মচারীকে বেতন প্রদান, আমার কিন্তু কর্মচারী সারা মাস কাজ করলেও টাকা চায় নাই, যখন বেতন দিয়েছি তখন আমার টাকা চলে গেছে। সুতরাং বেতনটা হচ্ছে খরচ। যে সকল কারণে টাকা চলে যায়, কর্মচারীর কারণে আমার টাকা যায় না, পরে মানুষ আমার টাকা না দিয়ে আমি ওর টাকা মাইনে দিই, এটা একটা অন্যায় কাজ। কর্মচারীর কারণে টাকা যায় না, এই কারণে আমরা কর্মচারীর হিসাব লিখিও না, আমরা লিখি কি, বেতন হিসাব। কারণ বেতনের কারণে টাকা চলে যায়। সারা মাস কর্মচারী কাজ করছে, টাকা যায় নাই, যখন বেতন দিচ্ছে টাকা চলে গেছে। ভেরি সিম্পল না? এখন এই যে যে সকল কারণে টাকা চলে যায়, আচ্ছা, সম্পদের সংজ্ঞা কি তাহলে? সম্পদের সংজ্ঞা হচ্ছে আগামীতে কাজে দিবে এমন সবকিছুকে সম্পদ বলে। আচ্ছা, সম্পদ ক্রয় করলে কি টাকা যায় না? সম্পদ ক্রয় করলেও টাকা চলে যায়, খরচ করলেও টাকা চলে যায়। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে সম্পদ আগামীতে কাজে দিবে। ধরেন আপনি একটা মোবাইল ফোন কিনছেন 1 লক্ষ টাকা দিয়া, 1 লক্ষ টাকা চলে গেছে, কিন্তু এটা আপনার আগামীতে কাজে দিবে। মোবাইল ফোন কাজে দিবে, সম্পদ। কিন্তু মোবাইল ফোনটা যে আপনি আনতে গেছেন রিক্সা ভাড়া দিয়ে, আবার বাসায় আসছেন, এই রিক্সা ভাড়াটা হচ্ছে আপনার খরচ। কারণ রিক্সা ভাড়ার জন্য যে টাকাটা গেছে, এটা আগামীতে কাজে দিবে না। আপনি কিন্তু আগামীতে রিক্সাওয়ালাকে ধরে বলতে পারবেন না, এই তোর না টাকা দিচ্ছি, আমার আবার নিয়ে যা। এটা তো সম্ভব না, এটা বাস্তব না। যেই জিনিসটা খরচ করছেন, টাকা চলে গেছে, কিন্তু আগামীতে কাজে দিবে, ওইটা হচ্ছে সম্পদ। কিন্তু টাকা চলে গেছে, কিন্তু এই টাকা চলে যাওয়াতে ইন ফিউচার আর কোনো বেনিফিট পাবো না, ওইটা হচ্ছে খরচ। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তারপরে আয়, এটা আপনাদের কাছে একটা হোমওয়ার্ক দিলাম। দায়টা নিয়ে একটু বলতে চাই। দায়, অনেকে দায় চিনতে পারে না। আগামীতে পরিশোধ করতে হবে এমন সবকিছুকে দায় বলে। যেমন ধরেন এই যে ভিডিওটা দেখতেছেন, অনেকে অনেকে ফিল করবে যে আমি তার কাছ থেকে কিছু পাচ্ছি, বিনিময়ে তাকে কিছু দেওয়া দরকার। অনেকে ফিলটা করে যে তার কাছ থেকে উপকৃত হচ্ছি, তাকে যদি আমি কিছু দিতে পারতাম। কি দিব তাকে? একটা ধন্যবাদ অন্তত দেই তাকে, কৃতজ্ঞতা। মনে রাখবেন, একটা হাদিসে আছে যে যারা মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে না, তারা আল্লাহ তাআলারও কৃতজ্ঞতা স্বীকার করে না। হাদিস, এটা আমার কথা না, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এবং এটাই সত্য। আমি অনেক ক্ষেত্রে এটা দেখছি। অনেকে কি বলে জানেন, এই মিয়া আপনার ভিডিও দেখি আপনি এমবি পান না? আপনারা শিক্ষক হচ্ছেন, তো অনেক কিছু ফেস করবেন জীবনে। আপনাদের একটি এক্সাম্পল দিয়ে রাখছি, যাতে আপনারা হঠাৎ আশ্চর্য না হয়ে যান। এই মিয়া আপনার ভিডিও দেখে আপনি এমবি পান না? কি আশ্চর্য! মানে মূর্খতার চরম পর্যায়ে বসবাস করে মানুষ। এমবি কি আর আমি পাই? আর ভিডিও দেখলেই কি, এই ধরনের মানুষ ভিডিও দেখলেই কি না দেখলেই কি? আর আমি দেখবেন কোনো মুখরোচক বা চোখরোচক কোনো দিই না, নাম কি যেন, থাম্বনেল দিই না। কারণ সস্তা ভিউসের ব্যবসা আমি একদমই করি না। ভিউ ব্যবসা করি, সস্তা ভিউ ব্যবসা করি না। সস্তা ভিউয়ারদেরকে আমি টানতে চাই না, কারণ তারা শিক্ষক হতে পারবে না।
জেনুইনলি যারা শিক্ষক হতে চায় এমন কিছু মানুষকে আমি কিছু শেখানোর চেষ্টা করছি, এবং তারাই দেখবেন রিপিটেড ভিডিওটা দেখবে। কারণ এই যে প্রথম ভিডিও দেখার পরে দ্বিতীয় ভিডিওতে ভিউজ কমে, থার্ড ভিডিওতে আরেকটু ভিউজ কমে। জেনুইন যারা তারাই কিন্তু আসতে থাকে, আর তারা শিখতে চায় সত্যিকার অর্থে। হ্যাঁ, যারা প্রথম ভিডিও দেখা দ্বিতীয় ভিডিও দেখেনি তারা যে শিক্ষক হবেন এমন না, তাদের রুচিবোধ ডিফারেন্ট, ভালো থাকতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আছে আবার মূল কথায়। এই যে হিসাবের শ্রেণী, আধুনিক পদ্ধতি, সনাতন পদ্ধতি, এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হওয়া দরকার, বিস্তারিত পড়াশোনা করা দরকার। এখান থেকে প্রশ্ন থাকে থাকে থাকে। যেমন ধরেন অনুপার্জিত আয়, এটা হিসাবের কোন শ্রেণীতে পড়ে? এই জিনিসটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, আপনি এগুলো শিখতে হবে। বিস্তারিত ব্যাখ্যা প্রয়োজন একদিন সামনে আস্তে 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 হবে, কারণ অনেক ক্লাস করে যেতে হবে। একদিনে শিক্ষক হওয়া যায় না, একদিনে সব শেখাও যায় না, কিন্তু পড়তে হবে আপনাকে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। মালিকানা সত্ত্ব নিয়ে একটা কথা আসলে না বললেই না, যে মালিকানা সত্ত্বের উপাদান কয়টা? মালিকানা সত্ত্বের উপাদান কিন্তু 4টা। আমরা দেখি যে হিসাব সমীকরণের যে বর্ধিত রূপটা আছে না, সেখানে গেলে কিন্তু আমরা মালিকানা সত্ত্বের যে উপাদানগুলো সেগুলো আমরা দেখতে পাই। আমরা লিখি না মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন? আমরা কিন্তু মালিকানা সত্ত্বের পরিমাণটা বের করতে গেলে এটা করি। মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন, এই 4টা জিনিস, মূলধন আয় ব্যয় উত্তোলন, এগুলো হচ্ছে মালিকানা সত্ত্বের উপাদান। তো এখান থেকে আমরা আলোচনায় আসলো যে হিসাবের সমীকরণ কথাটা, তাই না? হিসাবের সমীকরণের বর্ধিত রূপ, এটা শিখতে হবে আপনাদেরকে, অনেকেই জানেন। আর হিসাব সমীকরণের প্রভাব বিস্তার নিয়ে অনেক প্রশ্ন আসে, যে এই জিনিসটা একটা আইটেম দিয়ে দিব, একটা হিসাব দিয়ে দিব, বলবো যে হিসাব সমীকরণে কোথায় এটা প্রভাব পড়বে, কোন উপাদানে এটা প্রভাব পড়বে, এমনভাবে কিন্তু প্রশ্ন আসে। 9-10 আপনারা যারা স্টুডেন্টদেরকে পড়ান তারা এই জিনিসটা ভালো পারবেন, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আমি জাস্ট টপিকগুলো বলতেছি, যেমন আগের ক্লাসগুলোতে বলেছি, আপনাদেরকে আমি হোমওয়ার্ক দিচ্ছি, টপিকগুলো বুঝাই দিচ্ছি, কীভাবে এগুলো শিখবেন তাও আমি আগে বলে দিচ্ছি, আশা করি আপনারা জানেন। তারপরে আরও কিছু টপিক আছে, যেমন সম্পদ বাড়লে কি হয়, আয় বাড়লে কি হয়, দায় বাড়লে কি হয়, দায় কমলে কি হয়, যে সুবিধা পায় সে কি, যে সুবিধা দেয় সে কি, এরকম কিছু টপিক কিন্তু আসতে পারে। সহজ কিছু প্রশ্ন অলওয়েজই থাকবে, সাথে থাকবে কিছু কঠিন প্রশ্ন, যাতে একটা কম্বিনেশন করতে পারে। এখন এই যে আজকে যে টপিকগুলো হচ্ছে, হিসাবের শ্রেণী, হিসাবের সমীকরণ, হিসাবের সমীকরণের বর্ধিত রূপ, সম্পদ, দায়, মালিকানা সত্ত্বের উপাদান 4টা, এই যে টপিকগুলো, এগুলো খাতায় নোট করে ফেলেন। পরীক্ষার আগে এগুলো টুকটাক রিভিশন দিলে আপনার জন্য ভালো হবে, এবং এইগুলোর আরও বিস্তারিত শিখে আপনাকে যেতে হবে। কারণ শিক্ষক যখন হবেন, এই জিনিসগুলো আপনাকে ব্যাপকভাবে শিক্ষার্থীর সামনে উপস্থাপন করতে হবে। এখন আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জাবেদা। জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়, হিসাবের যে মৌলিক বই সেটা বলা হয়। তারপর জাবেদা 2 ক্যাটাগরি, একটা হচ্ছে বিশেষ জাবেদা, একটা প্রকৃত জাবেদা। প্রকৃত জাবেদার আরেকটা নাম হচ্ছে সাধারণ জাবেদা। এখন বিশেষ জাবেদায় কোন কোন টপিকগুলো আসে, প্রকৃত জাবেদায় কোন কোন টপিকগুলো আসে, এগুলো আপনারা নোট করে আমাকে কমেন্টে দেখাবেন। তারপরে জাবেদাকে ইংরেজিতে কি বলা হয়, জাবেদার ঘর কয়টা, এই যে টপিকগুলো, এগুলো আপনারা ছোটবেলা থেকে পড়ে আসছেন, কিন্তু এগুলো থেকে এমসিকিউ আসবে। আপনাদের যে মাইন্ডে রিভিশনে না থাকার কারণে হয়তো অনেক কিছু মিস করে ফেলতে পারেন আপনারা। এবং জাবেদা নিয়ে আরেকটা জিনিস আসতে পারে, যে কোন জাবেদার কি কাজ। যেমনটা বললাম, জাবেদার 2 ক্যাটাগরি, বিশেষ জাবেদা, প্রকৃত জাবেদা। যে কোন জাবেদার কোন কাজ হয়, ধরেন একটা টপিক দিয়ে বললো যে এই জিনিসটা, এটা কোন জাবেদায় কাজ হবে, আপনাকে স্পেসিফিক বলতে হবে, কিছু অপশন থাকবে, আপনাকে ক্লিক করতে হবে যে কোন জাবেদায় দিয়ে কোন কাজটা হয়, এটা পড়তে হয়। এখন আমি তো যদি এই যে এই টপিক কোন জাবেদায় কোন কাজ হয় এটা বললে অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট চলে যাবে। আপনার এত ধৈর্য নেই এইগুলা, মানে আলোচনা শোনার মতো এত মজাও পাবেন না। বই থেকে একটু পড়লে আপনি আরো বেটার সলিউশন পাবেন। অনেকে বলে যে না, একটু সংক্ষিপ্তভাবে গুছিয়ে বলে দিলে ভালো হয়। হয়তো হতে পারে, কিন্তু আমার কাছে জেনারেলি মনে হয় টিচার হওয়ার জন্য আপনাকে একটু পড়া দরকার। সামান্য কিছু গাইডলাইন্স, কিন্তু প্রচুর পরিমাণ পড়া। আশা করি আপনি এই কাজটা করবেন। এরপরে যে টপিকগুলো বলবো, যে ডেবিট নোট, ক্রেডিট নোট, ভাউচার, চালান, ক্যাশ মেমো, এগুলো একটু পড়তে হবে। কোনটার কি কাজ, কোনটা কখন তৈরি করা হয়, কোনটায় কোন ধরনের বৈশিষ্ট্য, এগুলো থাকা দরকার আপনার আইডিয়ার মধ্যে। এমনভাবে এমসিকিউ আসতে পারে, যেমন ধরেন সমন্বয় জাবেদা, এটা কি বিশেষ জাবেদা নাকি প্রকৃত জাবেদা, কোন জাবেদা? এই যে আপনি যদি নাই জানেন যে বিশেষ জাবেদায় কোন কোন ক্যাটাগরি যায়, প্রকৃত জাবেদায় কোন কোন ক্যাটাগরি যায়, প্রকৃত জাবেদার আরেকটা নাম যে সাধারণ জাবেদা, একটু পড়তে হবে। আপনি যদি একটু সার্চ করেন, আপনি যদি চ্যাট জিপিটিতে আপনি লেখেন যে সাধারণ জাবেদা বা প্রকৃত জাবেদা কত প্রকার, কি কি বিস্তারিত বলো, আপনাকে বলে দিবে বিস্তারিত। তারপরে বিশেষ জাবেদা কতগুলি ক্যাটাগরি, সব বলে দাও, সব বলে দিবে আপনাকে। আপনি এই কথাটাই যদি জিজ্ঞাসা করেন যে সমন্বয় জাবেদা কোন ক্যাটাগরিতে যায়, বিশেষ জাবেদা নাকি প্রকৃত জাবেদায়, আপনি ইন্টারনেটে সহজে আপনি সার্চ করে বের করতে পারবেন। আর যদি বই কিনেন তাহলে তো ভালো। এরপরে যে টপিকটা আপনারা পড়তে পারেন, নগদান বই। আপনারা কি জানেন যে নগদান বইকে জাবেদা ও খতিয়ান উভয়ই বলা হয়? অনেকে এটা জানতেন না। এই যে ছোট ছোট টপিকগুলো, এগুলো আসতে পারে পরীক্ষা হলে। আবার যে ব্রিটিশ যে সিস্টেম, ব্রিটিশ সিস্টেমে নগদান বই প্রস্তুত করে, যে ডেবিট ক্রেডিট থাকে, টাকা আসলে ডেবিট দিকে, টাকা চলে গেলে ক্রেডিট দিকে। কিন্তু আমেরিকান যে পদ্ধতি, সেখানে
এই নগদান বইকে একটু ভাগ করে নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা আলাদা আলাদা করে ফেলছে। যত নগদ টাকা আসছে নগদান বইতে ডেবিট দিকে লিখতাম না, এটা দিয়ে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করছে। আবার যত টাকা চলে যায় নগদান বইয়ের ক্রেডিট দিকে লিখতাম, নগদ প্রদান জাবেদা প্রস্তুত করছে। তো আমেরিকান পদ্ধতিতে যে নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। কিন্তু ব্রিটিশ যে সিস্টেম, সেই সিস্টেমে হচ্ছে নগদান বই। ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশন আছে এক একজনের জন্য। আশা করি এই টপিকগুলো আপনারা মনে রাখবেন, পরীক্ষায় কাজে লাগাবেন। এরপরে নগদান বইয়ের মধ্যে আছে খুচরা নগদান। খুচরা নগদানের মধ্যে আছে অগ্রদত্ত পদ্ধতি। আপনি এগুলো পারেন, একটু ব্যাপক আইডিয়া নেওয়া দরকার। আমি টপিকগুলো বলে দিচ্ছি, কোন টপিক থেকে এমসিকিউ আসতে পারে। ব্যাপক পড়ার দায়িত্ব কিন্তু আপনার। এরপরে আজকের যে সর্বশেষ টপিক নিয়ে আলোচনা করব, বাট্টা। কারবারি বাট্টা, নগদ বাট্টা। কারবারি বাট্টার একটা সিম্পল কথা, যে লেনদেনের মধ্যে যদি এরকম থাকে যে পণ্য ক্রয় বা পণ্য বিক্রয় এই শব্দটা যদি স্পেসিফিক উল্লেখ থাকে, তখন যে বাট্টা সেটা কারবারি বাট্টা। ধরেন 100 টাকার একটা পণ্য, আপনি বিশেষ পরিচিত আপনার জন্য 5 টাকা ছেড়ে দিল, যা 95 টাকায় তোর কাছে বিক্রি করে দিলাম। এই যে 5 টাকা, এটা হচ্ছে কারবারি বাট্টা। আপনি ক্রয় করতে গেলে ক্রয় বাট্টা, বিক্রয় করতে গেলে বিক্রয় বাট্টা। আসলে এই কারবারি বাট্টা, নগদ বাট্টা আপনাদেরকে ব্যাপক ব্যাখ্যার দরকার নেই, আপনারা ভালো মতো জানেন। আপনারা বিবিএমবি করে ফেলছেন, আপনারা ব্যাপক আইডিয়া রাখেন। জাস্ট একটু বললাম আর কি। আর নগদ বাট্টার ক্ষেত্রে কি হয়, যে এই মুহূর্তে ক্রয় করা নাই, আগে ক্রয় করছিল অথবা আগে বিক্রয় করছিল, এখন টাকা পাচ্ছে অথবা দিচ্ছে, ওই সময় বলতেছে ভাই কিছু টাকা কম নেন। যেমন আপনি একজনের কাছে 1 লাখ টাকা মাল বিক্রি করছিলেন 1 মাস আগে, এখন তার কাছে টাকাটা আনতে গেছেন। এখন কিন্তু বিক্রি করেন নাই, এখন টাকাটা আনতে গেছেন। তো গেলেন, সে ভাই কিছু টাকা কম দে ভাই, যা 500 টাকা কম দে। এই যে 500 টাকা আপনি তাকে ছাড় দিলেন, এটা হচ্ছে নগদ বার্তা। এই মুহূর্তে কিন্তু ক্রয় বিক্রয় হয় নাই। যখন ক্রয় বিক্রয় হয়েছে তখন যদি কোনো ছাড় দেওয়া হয়, ওটা হচ্ছে কারবারি বার্তা। আর যখন টাকা পাওয়া বা পরিশোধ, তখন হচ্ছে নগদ বার্তা। আশা করি এই কারবারি বার্তা, নগদ বার্তা নিয়ে যে এমসিকিউগুলো আছে সেগুলো আপনারা পড়বেন, এবং এমসিকিউগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যেগুলি আসছে সেগুলো বিশেষভাবে পড়েন, এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় দেখবেন যে এমসিকিউগুলো আসছে সেগুলো পড়েন। আশা করি আপনারা ধীরে ধীরে এক্সপার্ট হয়ে যাবেন। আমার সাথে থাকেন, এবং কিং ক্লাসেসের পেইড কোর্সও চাইলে জয়েন করতে পারেন। পেইড কোর্সে কী হবে অনেকেই জানতে চায়, স্পষ্ট কথা, গাইডলাইন্স। আপনাদের সমস্যা যদি কোনো কিছু হয়, প্রাথমিক সমাধান কিন্তু পড়তে হবে আপনাকে। আমি একেবারে সব এমসিকিউ ধরে ধরে পড়াই দিব, এইরকম শিক্ষক আমার দরকারই নেই। মানে এরকম শিক্ষক জাতিরই দরকার নাই, যারে বিবিএমবিএ করার পরে সব টপিক ধরে ধরে পড়াইতে হবে। তার এই মুহূর্তে টিচার হওয়ার জন্য কিছু হওয়া বেটার। সে যদি হয়ে যায় হয়ে যাক, কোনো সমস্যা নেই, হইতে পারলে তো আমার সমস্যা নেই। তবে আমার সমস্যা হচ্ছে তারা যদি সব শিখাইতে হয় দুরা দুরা, আমার জন্য এটা সমস্যা। তো যারা মোটামুটি একটা গাইডলাইন্স চায়, পরীক্ষা পর্যন্ত সাথে থাকতে চায়, টুকটাক কিছু সমস্যা হইলে আমি হেল্প করে দিলাম, এইরকম হইলে। আবার কিছু পোলাবার আছে যে না, নিজে নিজে পড়াশোনা হয় না, একজন প্রেশার দিলে পড়া হয়। একটা গাইডলাইন্স, একটা কোচ অনেকে চায়। যত ভালো খেলোয়াড়ই হোক, দেখবেন সে একটা কোচ রাখে, একটা ট্রেনার রাখে। ইভেন যে অলিম্পিকে উইনার, মানে মাসাল থাকে না, ওই যে মিস্টার অলিম্পিয়া, বডি বিল্ডার, তারাও দেখবেন একটা কোচের তত্ত্বাবধানে থাকে। ঋত্বিক রোশনের অনেক বডি, সালমান খানের অনেক বডি, তবুও তাদের কিন্তু একটা ট্রেনার থাকে। তো যাদের এরকম ট্রেনার দরকার, কোচ দরকার, তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। কিং ক্লাসেস থেকে আপনাদের জন্য বিশেষ পেড কোর্স আয়োজন হবে। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।